আচ্ছা, আমরা এই প্রশ্নটা পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই কোনো একটা রাইটিং এর, বিশেষ করে এই যে এখানে একটা টাইটেল দেয়া আছে যে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এই ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এই টাইটেলটার ওপরে কেউ যদি লিখতে চায়, সেটা হতে পারে যে একটা হয়তো এসে লিখে ফেলছে বা একটা প্যারাগ্রাফ লিখে ফেলছে, তাহলে এই এসেটার ভয়েস কি হবে, রাইটার রাইটার কোন ভয়েসে লিখবে, এই লেখাটার ফর্ম কি হবে, স্ট্রাকচারটা কেমন হবে, এর স্টাইলটা কি হবে, সেই বিষয়টা নিয়ে এবার আমরা এখানে আলোচনা করব। এটা খুবই ইজি, কিন্তু ওই জানা থাকে না বলে কঠিন মনে হয়। যেমন এই যে আজকে ঠিক একই জিনিস, এই জিনিসটা আমি সেকেন্ড ইয়ার, ওল্ড সেকেন্ড ইয়ারকেও পড়াবো, এর আগেও পড়িয়েছি, বাট যারা নতুন আসে তাদের জন্য এটা কঠিন কঠিন লাগে। তো এটার সহজ যে ইয়েটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে আহ, ইয়ের ক্ষেত্রে, আমি যদি তোমাদেরকে এটা ইয়ে দেখাই। আচ্ছা, বেশি বড় হয়ে গেল। আমরা যদি শুরুতে আসি হচ্ছে ফর্ম অফ রাইটিং। ফর্মটা কি হবে, একটা রাইটিং যে কোনো এরকম এরকম অনেক টাইটেল দিবে তোমাদেরকে, বা এরকম অনেক হচ্ছে টপিক দিবে, সেই টপিকের উপরে আমাদেরকে রাইটিং এর ফর্মটা লিখতে হবে, টপিকটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে যে ওটা কি ধরনের ফর্ম। এরকম আমরা কিছু টপিক নিয়ে প্র্যাকটিসও করব। যেমন দেখো, যে কোনো একটা রাইটিং হতে পারে হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ হতে পারে, এটা একটা ফর্ম। তারপরে এসে হতে পারে, একটা এসে হতে পারে। তারপরে হতে পারে লেটার। তারপরে হতে পারে আর্টিকেল, থিসিস। তারপরে হতে পারে স্টোরি। তারপরে আমরা আরো বলতে পারি, যেমন আর্টিকেলটাকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল রাইটিং বা এই জাতীয়। তারপরে আমরা বলতে পারি হচ্ছে থিসিসটাকে যেমন বলতে পারি থিসাস, রিসার্চ পেপার, এটা বলতে পারি। তো এরকম অনেক কিছুই হতে পারে। বায়োগ্রাফি, বায়োগ্রাফিও হতে পারে, এটাও ফর্ম। বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি, এটাও হতে পারে। তো এরকম অনেক কিছুই আরো হতে পারে, তবে আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো সাধারণত এর ভেতরেই চলে আসে, এর ভেতরে কমন পড়ে যায়। বেসিকলি আমাদের এই যে এই আর্টিকেল অথবা এসে প্যারাগ্রাফ, এর ভেতরে কমন পড়ে যায়। আচ্ছা, তোমাদের এক্সাম্পল দেই আমি এটা, সেটা হচ্ছে যে এই যে লেটার, লেটার কিভাবে রাইটিং এর ফর্ম হয়। রাইটিং এর ফর্ম ওই যে তোমাদের আহ, তোমরা যখন ইয়েতে দেখবা, তোমরা যখন ফার্স্ট ইয়ারে প্রোজ পড়েছিলা, প্রোজ এ ছিল না লেটার রিজেক্টিং টু নাইটহুড টু লেট কি লর্ড চেমসফোর্ড, চেমসফোর্ডের কাছে যে আমরা একটা ইয়েটা পাঠাচ্ছিলাম, লেটার রিজেক্টিং নাইটহুড টু চেমসফোর্ড, ওইটা একটা লেটার ছিল। বাট ওইটাও কিন্তু হচ্ছে জাস্ট আমাদের ওই লেটারের যে বডি, সেটা তো পুরোটা একটা এস এর মতো। সো ওইটা একটা লেটার, একটা রাইটিং এর একটা ফর্ম ছিল। এরপরে এই আর্টিকেলের ভেতরে কিন্তু আরো অনেক কিছু যেতে পারে, যদি সাব ক্যাটাগরি করো কেউ, মানে কেউ যদি এগুলোও দাও তাও সমস্যা নাই। যেমন ধরো রিসার্চ পেপার অথবা রিসার্চ আর্টিকেল, এটাও তোমরা দিতে পারো। অথবা এখানে আরো আসতে পারে যেমন ক্রিটিক্যাল রাইটিং। ক্রিটিক্যাল রাইটিং হচ্ছে ক্রিটিসিজম, আমরা লিখি না ক্রিটিসিজম, তোমরা ক্রিটিসিজম এখনো পড়োনি, থার্ড ইয়ারে উঠলে পড়বা। সেটা হচ্ছে ক্রিটিসিজম আছে এই যে আমাদের আহ, বিভিন্ন ইয়ের উপরে, যেমন থার্ড ইয়ারে পড়লে উঠলে তোমরা পাবা অ্যারিস্টটলের পোয়েটিক্স, মানে কবিতা ড্রামা, এগুলো কেমন কি হবে, আহ, এগুলো সম্পর্কে। তারপরে স্টাডি অফ পোয়েট্রি আছে ম্যাথিউ আর্নল্ডের। তারপরে এসটি কোলরেটসের আছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। তারপরে
লিরিক্যাল ব্যালাডস আছে, এরকম অনেক কিছু রয়েছে। তো সেগুলো আমরা পড়বো। ওগুলো হচ্ছে তোমার ক্রিটিক্যাল রাইটিং বা ক্রিটিসিজম, মানে সমালোচকরা যে রাইটিংগুলো লিখে থাকে কোনো একটা পার্টিকুলার রাইটারে বা তার কাজগুলোকে নিয়ে সমালোচনা করে, সেগুলোই হচ্ছে তোমার ক্রিটিক্যাল রাইটিং। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ফর্ম এতগুলি হতে পারে। এবার আসো আমরা কোশ্চেনে আবার চলে যাই। শুরুতে এই ফর্মটা আমরা কভার করলাম। সেকেন্ডে এসে ভয়েস। ভয়েসটা কি হতে পারে? একটা রাইটিং এর ভয়েস কি হতে পারে? এখন ভয়েসের ক্ষেত্রে এর আগে তোমাদেরকে আমি ফার্স্ট ইয়ারের অনেকবারই দেখিয়েছি হয়তোবা, যে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ যে বিষয়টা, সেটাই হচ্ছে ভয়েস। একটা কবি বা একটা রাইটার তার রাইটিং করতে গিয়ে তিনি কোন টোনে, টোন ঠিক না, মানে কোন ভয়েসের কথা বলেছেন, তিনি সাবজেক্টিভ ওয়েতে কথা বলেছেন নাকি অবজেক্টিভ ওয়েতে কথা বলেছেন, সেটাই হচ্ছে ভয়েস। ভয়েস হচ্ছে দুই রকমের হবে, হয় সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হবে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে সাবজেক্টিভ অবজেক্টিভ কোনোটাও না হয় নিউট্রালও তো হতে পারে। নিউট্রাল হলেই তো সেটা অবজেক্টিভ, মানে সাবজেক্টিভের বাইরে যা কিছু যাবে আমরা অবজেক্টিভ বলে ধরে নেব। এখন কথা হচ্ছে সাবজেক্টিভ কোনটা? সাবজেক্টিভের ভেতরে, মানে সাবজেক্টিভকেও যদি আমরা বলতে যাই, তাহলে রাইটার যখন তার রাইটিং এর ভেতরে তার নিজের কথা তুলে ধরবে, তার নিজের ফিলিংস, আনন্দ বা কষ্ট, এগুলো যখন তুলে ধরবে, তখন সেই রাইটিংটা হয়ে গেল সাবজেক্টিভ। রাইটার যখন নিজের আনন্দ, ফিলিংস এগুলো বলবে তখন সেটা সাবজেক্টিভ। আবার নিজের লাইফ হিস্ট্রি যখন বলবে তখন কিন্তু এটা অটোবায়োগ্রাফি হবে। এমনিতেই এটা এটা তোমরা এই রিডিং স্কিল, সরি রাইটিং স্কিলে তোমরা পেয়েছো যে বায়োগ্রাফি কাকে বলে, অটোবায়োগ্রাফি কাকে বলে। তো এইখানে এই রাইটার যখন তার নিজের ফিলিংস বা প্যাশন বা ইমোশন এগুলোকে যখন ঢেলে দিবে তার রাইটিং এর ভেতরে, তখন ওটা হয়ে যাবে হচ্ছে সাবজেক্টিভ। এক্ষেত্রে বোঝার আরেকটা সুবিধা হচ্ছে ওই ওই জাতীয় রাইটিং এর ভেতরে আই এবং উই এই শব্দটা খুব বেশি থাকে। কোন একটা রাইটিং এর ভেতরে আই এবং উই শব্দটা বেশি থাকলে তাহলে বুঝতে হবে যে ওইটা হচ্ছে সাবজেক্টিভ। আর অবজেক্টিভ হচ্ছে এই আই উই বা এই সাবজেক্টিভ না হলেই সেটা অবজেক্টিভ। অর্থাৎ যে কোনো ঘটনা নিয়ে বা যে কোনো অবজেক্ট বা বস্তু নিয়ে যদি কোনো লেখা হয় তাহলে সেটাই হয়ে গেল অবজেক্টিভ। মানে এক কথায় সাবজেক্টিভের সংখ্যা কম থাকে, সাবজেক্টিভের বাইরে সবকিছু অবজেক্টিভ। যেমন আমরা ইয়েতে পড়ে থাকি, তোমরা যারা পত্রিকার এডিটোরিয়াল বা ইয়ে পড়ো, সম্পাদকীয় পড়ো, তারা জানো যে ওগুলো ম্যাক্সিমামই হয়ে থাকে হচ্ছে অবজেক্টিভ ওয়েতে। তোমাদের মধ্যে কেউ আছো যে পত্রিকার এডিটোরিয়াল পড়ো? স্যার আমি ওই মোহিত মাসিক এডিটর সম্পাদকীয় সমাচার বের হয় প্রতি মাসে, ওইটা পড়ি স্যার। আচ্ছা। যে ইংরেজি কলামের অনুবাদ সহ দেওয়া থাকে, আর ওই ইংরেজি এক মাসের যে গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল গুলো ওরা তুলে দেয় আর কি বইয়ের মধ্যে, হুম হুম হুম। কারেন্ট হ্যাঁ অ্যাফেয়ার্সের মতো। হ্যাঁ, এটা এটা পড়তে পারো। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যদি ইংলিশটা ডেভেলপ করতে চাও ফর্মাল ওয়েতে, তাহলে ডেইলি স্টার একটা কিনে নিবা, নিয়ে ওই ওদের অনেক বড় বড় হচ্ছে এডিটোরিয়াল থাকে, সে এডিটোরিয়াল পড়তে থাকবা। আর যদি মনে করো যে আমি সাধারণ বাহ্যিক নলেজ, ওই যে আমরা অনেক সময় ইয়ে পড়ি না, সাধারণ জ্ঞানের বই এটা সেটা, এসব কিচ্ছু পড়া লাগবে না যদি তুমি এই প্রথমত প্রথম আলো পত্রিকার এডিটোরিয়ালগুলো পড়ো, টানা 5 বছর পড়ো, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। তুমি এখন তো তোমার এটা তো তোমার সেকেন্ড ইয়ার চলছে, তুমি থার্ড ইয়ারে উঠবা, সরি নিউ সেকেন্ড ইয়ার তোমরা, তো তোমার সামনে এখনো 3 বছর পরে আছে, তুমি 3 বছর ধরেই প্রথম আলোর এডিটোরিয়াল পড়ো। দেখবে এডিটোরিয়াল কেউ নেয় না, তুমি একটা কোথাও গিয়েও যদি এডিটোরিয়ালটা চুরি চুরি করে নিয়েও চলে আসো তাও কেউ কিছু বলবে না, বা কাউকে বলেও নিয়ে আসো যদি না কিনো, তাও দেখবে কেউ কিছু বলছে না, কারণ ওইটা অবহেলিত একটা পেপার, মানে পাতা। কিন্তু ওইখানে হচ্ছে, মানে কি বলে ওইটাকে, ওইটাকে হচ্ছে একটা ভেন্ডর অফ নলেজ বলতে পারি আমরা, নলেজের একটা ভেন্ডর ওটা। সো ওই এডিটোরিয়ালটা পড়ার চেষ্টা করে, একদিন দুদিন প্রথমে খারাপ লাগবে, তারপরে দেখবা ওইখানে হচ্ছে অনেক কিছু পাচ্ছ। যাই হোক, সো এই এডিটোরিয়ালগুলি মূলত এই অবজেক্টিভ ওয়েতে লেখা হয়ে থাকে, বা আরো অন্যান্য অনেক জিনিস অবজেক্টিভ ওয়েতে লেখা হয়ে থাকে।
আমরা যখন পলিটিক্স নিয়ে লিখি তখন কি অবজেক্টিভ ওয়েতে লিখি, আমরা যখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখি, আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স নিয়ে লিখি, আমরা যখন টেরোরিজম নিয়ে লিখি, এগুলো সবই অবজেক্টিভ। বাট যখনই আমি আমার স্টুডেন্ট লাইফ নিয়ে লিখবো, আমি যখন আমার মেস লাইফ, আমার ফ্যামিলি, আমার এগুলো নিয়ে যখন লিখবো, তখন এগুলো হয়ে যাবে হচ্ছে সবই ইয়ে হচ্ছে সাবজেক্টিভ। মানে এখানে আমি আমার ইমোশনটাকে প্রকাশ করব। সেজন্য আমরা এটা প্র্যাকটিসে যাব আর কি। আমরা এখন আগে জেনে নিয়ে তারপর আমরা প্র্যাকটিসে যাব। আমরা কোশ্চেনে আবার যাই। পরেরটা হচ্ছে যে স্টাইল অফ রাইটিং কি? স্টাইল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। মানে আমরা যেই লেখাগুলোই লিখি না কেন, হয় সেটা আমাদের আমরা যে পোশাক, আমি এইটা বোঝাতে গিয়ে আমি পোশাকের উদাহরণ দিই। আমরা অনেক সময় ক্যাজুয়াল থাকি না, ক্যাজুয়াল এবং ইনফর্মাল বলি। ঠিক এখানে ব্যাপারটা এরকম যে ফর্মাল এবং ইনফর্মাল, মানে ব্যাপারটা হচ্ছে ক্যাজুয়াল অথবা ইনফর্মাল, আরেকটা হচ্ছে ফর্মাল। যেমন এখানে ধরো কিছু রাইটিং আছে, আমি এটাকে লিখে নিই। ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ধরো তুমি তোমার বন্ধুর কাছে একটা কিছু লিখছো, বন্ধু সম্পর্কে কিছু একটা লিখছো, তুমি তোমার ছোটবেলা সম্পর্কে কিছু লিখছো, তখন সেটা কিন্তু ইনফর্মাল ওয়েতে তুমি লিখবা, তুমি কিন্তু আর ওটা ফর্মাল ওয়েতে লিখছো না। বা তোমার স্কুল সম্পর্কে বা এটা সেটা। আর যখন তুমি ধরো পলিটিক্স নিয়ে লিখছো বা অন্য কোনো বিষয় নিয়ে, সায়েন্স ইন এভরিডে লাইফ এই জাতীয় কিছু লিখছো, তখন কিন্তু এটা ফর্মালি হবে। তো এটা ফর্মাল এবং ইনফর্মাল কিভাবে হবে এটা আমরা আরো নিচে আলোচনা করব। তাহলে স্টাইল হয়ে থাকে দুই রকমের, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। সাধারণত আর্টিকেল যেগুলো বা এসে যেগুলো, সেগুলো সবই ফর্মাল ওয়েতে লেখা হয়ে থাকে। ফর্মাল লেখা কারণ হচ্ছে আমার এই লেখাটা অবশ্যই, মানে ফর্মাল লেখার একটা পারপাস থাকে যে এই লেখাটা কারা পড়বে, আমার উদ্দেশ্য কারা, আমার অডিয়েন্স কারা। সো এরকমের যদি আমার অডিয়েন্স থাকে যে আমি হয়তো এমন একটা লেখা লিখবো যে লেখাটা হয়তো বা পড়বে হচ্ছে, যেমন আমি পলিটিক্স নিয়ে যদি লিখি তাহলে অনেক শিক্ষিত মানুষরা পড়বে, তখন সেটা তো আমি ইনফর্মালি লিখতে পারবো না, তখন সেটা ফর্মাল নিয়ে লিখবো। ঠিক তেমনি আবার যদি কোনো একটা বন্ধুকে তুমি একটা লেটার লিখছো, চিঠি লিখছো, তখন তুমি তো আর এত ফর্মাল ইউজ করার দরকার নেই, তখন ইনফর্মালি তুমি লিখতে পারছো, বা এই জাতীয় অনেক কিছু রয়েছে। বা কোনো একটা নিউজ পেপার লিখছো, তখন তার ইনফর্মাল লিখতে পারবো না, তখন আবার হচ্ছে ফর্মাল লিখতে হবে। তো এই হচ্ছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার এই তিনটা অংশ: ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল। বাট এখানে আরো দুই তিনটা জিনিস অ্যাড করা যেতে পারে। আরো দুই তিনটা জিনিস শিখে নাও যাতে করে তোমরা এটা মানে পারতে পারো, যদি চলে আসে আর কি। সেটা হচ্ছে তুমি যে রাইটিংটা লিখেছো সেটার অডিয়েন্স কারা। অডিয়েন্স, এরপরে এটা হচ্ছে আরেকটা হচ্ছে আমি যেটা বললাম একটু আগে, পারপাস, আরেকটা হচ্ছে টোন। এইগুলোও পড়তে হতে পারে, মানে চলে আসতে পারে পরীক্ষায়। সো অডিয়েন্সের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তোমার অডিয়েন্স হতে পারে, মানে অডিয়েন্স হচ্ছে ওই সমস্ত লোক যারা তোমার এই রাইটিংটা পড়বে, তারাই হচ্ছে অডিয়েন্স। এখন এই অডিয়েন্স, ধরো তুমি বললা যে আমার এই রাইটিং এর অডিয়েন্স হচ্ছে আমার ফ্রেন্ড বা জেনারেল, মানে সাধারণ মানুষ, ম্যাস পিপুল, এরকম ভাবে যদি তুমি উল্লেখ করো তখন এটা কিন্তু সেরকম হবে। যেমন আমরা যেই ধরো একটা আমরা লিখলাম হচ্ছে পলিটিক্স নিয়ে, তাহলে পলিটিক্স নিয়ে যদি লিখি তাহলে এই পলিটিক্স নিয়ে লেখাটা কে পড়বে? স্টুডেন্টরা অবশ্যই পড়বে না, ওই কৃষকরা পড়বে না, অবশ্যই অন্য কেউ পড়বে না, এটা পড়বে হচ্ছে পলিটিক্সের সাথে রিলেটেড যারা, তারাই পড়বে। তো তখন এখানে অডিয়েন্স এখানে বলে দিতে হবে যে দ্য পলিটিশিয়ানস, এটা তখন বলে দিতে হবে। এখন কথা হচ্ছে
আমরা কি এইভাবে লিখে দেবো তাহলে মার্কস পেয়ে যাবো? না, এটাকে একটু অন্যভাবে লিখতে হবে। আমি ওটার জন্য তোমাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করবো একটু পরে, মানে অন্য একটা ইমেজ দেব। তো এটা গেল। তারপরে আসো পারপাস। পারপাস হচ্ছে অনেক রকমের হয়ে থাকে। যেমন আহ, তুমি ক্রিটিসাইজ করতে পারো রাইটিং এর মাধ্যমে, তুমি হচ্ছে রাইটিং এর মাধ্যমে কোনো কিছু দেখিয়ে দিতে পারো বা শুধরে দিতে পারো। যেমন সাংবাদিকরা তাদের রাইটিং এর পারপাসটা কি, সংবাদটা প্রচার করা যাতে সাধারণ মানুষ ওরা জানতে পারে। তাহলে এরকমটা হতে পারে টু লার্ন, টু টিচ, টু ইনফর্ম, অথবা টু মেক পিপুল অ্যাওয়ার। এরকম অনেক ধরনের জিনিস তোমরা লিখতে পারো। এটা আমরা আমরা প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, আমি যাব তো ওইখানে। হ্যাঁ, যে কোনো একটা দিতে হবে, সবগুলো তো আর না। আচ্ছা, এবার দেখো পারপাস। পারপাসটা তো বললাম। এবার টোন। টোনটা হতে পারে তোমরা যেটা ফার্স্ট ইয়ারে যেটা পড়েছো সেটাই। সেটা হচ্ছে মানে রাইটার বা কবি যেই টোনে লিখেছেন ওই কবিতা বা ওই রাইটিংটা, সেই টোনটা এখানে দিতে হবে। যেমন হতে পারে সিরিয়াস, পজিটিভ, এর উল্টোগুলো হতে পারে। মানে সিরিয়াস, তারপরে সিলি, তারপরে এটা হতে পারে পজিটিভ নেগেটিভ হতে পারে, তারপরে হতে পারে আরো অনেক কিছুই। মিলানকোলিক, মিলানকোলিক হতে পারে। তারপরে কি কি হতে পারে আরো, আরো অনেক কিছু হতে পারে আর কি। খুব খুশি হয়েও হতে পারে, হ্যাপি টোন থেকে এটা লিখতে পারবে। তারপরে কিউরিয়াস, যত অ্যাডজেক্টিভ লাগানো যায়, কিউরিয়াস। তারপর আরো কি আছে, এরকম অনেক কিছু হতে পারে টোনের দিক থেকে আর কি। আর পারপাসটা হচ্ছে উদ্দেশ্য। আমরা এখানে বলি যে টু ইনফর্ম, টু টিচ, টু লার্ন, এরকম করে যত যা আছে। তারপর টু মেক পিপুল অ্যাওয়ার, অথবা অ্যাওয়ারনেস। এরকম এরকম অনেক কিছু হতে পারে। আচ্ছা, এখন যতটুকু বোঝালাম এতটুকুর মধ্যে বুঝতে পেরেছো কিনা বলো? কঠিন কিছুই না। আমরা এটা ইয়ে করে আমরা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস করতে হবে। এই 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 অংশটাতেই খারাপ হয় শুধু, তাছাড়া অন্য কোনো অংশে খারাপ হয় না অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর। আরো আছে, খারাপ কিছু আছে জায়গা। আচ্ছা, কে যেন কি বলছো? হ্যাঁ, যে কোনো একটা দেবো। কারো কোনো কোশ্চেন নাই তার মানে এটা ওকে আছে এই প্রশ্নটা। এরপরের প্রশ্নগুলো দেখো, এরপরের প্রশ্নগুলো সবই সহজ। রাইট এ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি জিনিস এটা আমরা লিখে দেখব, লিখে শিখব। আর হোয়াট ইজ টপিক সেন্টেন্স এটার অ্যান্সার তোমরা যখন রাইটিং স্কিলের থিওরিগুলো পড়তে যাবে তখন তোমরা পাবে। তারপরে আছে হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ উড বি অ্যাপ্লিকেবল ইন এ রাইটিং হোয়েন ইটস পারপাস ইজ টু ডিরেকশন। যখন কাউকে ডিরেকশন দেওয়ার দরকার বা জাতিকে ডিরেকশন দিতে যাচ্ছ, তখন তুমি কোন ভাষায় লিখবে জাতিকে ডিরেকশন দেওয়ার জন্য।
আবার এই যে একটা শব্দ, এই শব্দটার হচ্ছে তোমার ডেফিনেশন। রিউব্রিক মানে কি? রুবিক, এটাই দেখলাম না নাকি? বিআরআই, বিধি মানে নিয়ম কানুন বা ধর্ম, বিধিনিষেধ, আচরণ বিধি। আচ্ছা, এ হেডিং অন এ ডকুমেন্ট। আচ্ছা, হেডিং অন এ ডকুমেন্টকে রুব্রিক বলে। Rubric. ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রুব্রিক? এখন এখানে কথা হচ্ছে এই যে যেমন আমি এটাতে দেখে আসলাম যে বিধিনিষেধ, তো বিধিনিষেধ তো আর এখানে রাইটিং এর ভেতরে তো আর বিধিনিষেধের, ধর্মীয় বিধিনিষেধের কথা বলবে না। তো এটা অবশ্যই টাইটেল বা ডেফিনেশন হচ্ছে ওই যে যেটা আমি দেখলাম যে এই যে এই অংশটা, এ হেডিং অন এ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের উপরে যে কোনো যে হেডিংটা দেওয়া হয়, টাইটেলটা দেওয়া হয়, সেটাকে বলা হয় এই রিউব্রিক। তো এই যে আমরা জেনে গেলাম, এইভাবে আমাদের হচ্ছে এই অ্যান্সারগুলো করতে হবে। এখন এখানে তো 4 মার্ক, আর রিউব্রিক নিয়ে আমি এত দূর কতটুকু লিখবো, আর রিউব্রিক কি, কত প্রকার, টাইটেল কত প্রকার, কিভাবে করতে হয়, এগুলো আর কি আমরা লিখতে হবে তখন নিচে। তো এখন আমরা একটু প্র্যাকটিস করি, আমি তোমাদেরকে একটু কাজ দেই, তোমরা মোবাইলেই লিখে দাও, আমি হচ্ছে দেখি আমি একটা বই থেকে কয়েকটা টাইটেল দেই। আচ্ছা, আমাদের এইটার কি হবে, এটার কথাই বলো। এটা কি পড়েছো কেউ? এটা একটু কঠিন, আমি কি পড়ে দেব? এই প্যাসেজটা একটু কঠিন, আমি একটু জি স্যার, একটু দিলে ভালো হচ্ছে। আচ্ছা, আর দু একজন পড়ে দেব, পড়ে দিলে তোমাদের অ্যান্সারটা করতে সুবিধা হয়। জি স্যার, আচ্ছা যদি ঠিক আছে, 4-5 থেকে যদি একটু পড়িয়ে দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পড়িয়ে দিই। থ্যাংক ইউ স্যার। দেখো, এখানে এই রাইটিংটার শুরু হচ্ছে একটা কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। বলছে যে গো ইনটু এ কফি বার, হচ্ছে একটা কফি বারে যাও, সিট ডাউন, বসে পড়ো, রিল্যাক্স করো, অ্যান্ড ট্রাই টু টক টু সামওয়ান, এবং অন্যদের সাথে কথা বলার চেষ্টা করো। ইট মে লুক টু আদার্স অ্যাজ দো দে আর ওয়েস্টিং ইউর টাইম, অন্যদের সাথে যখন তুমি কথা বলছো তখন অন্যদের কাছে মনে হতে পারে যে তুমি হয়তো তাদের সময় নষ্ট করছো, বা তারা তোমার সময় নষ্ট করছে, এরকমটা অনেক সময় মনে হতে পারে, বা এক কথায় সময় নষ্ট বিষয়টা মনে হতে পারে যে এভাবে বসে থেকে খালি কথাবার্তা করা। ইট মে ইভেন ফিল দ্যাট ওয়ে টু ইউ, মানে এই যে সময় নষ্টের বিষয়টাই হতে পারে, সেটা বলছে যে এই জিনিসটা তোমার কাছেও মনে হতে পারে যে আমি একটা কফি বারে যাব, গিয়ে বসে আড্ডা দিব, কথা বলবো, এটা তো সময় নষ্ট ছাড়া কিছু না। বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ডুইং দিস in a foreign country, wherever we speak the language or not at all, you are probably acquiring a new language better than you ever could by formal study with a teacher or a textbook. বলছে তোমার কাছেও এটা মনে হতে পারে এবং অন্যদের কাছেও মনে হবে যে এইভাবে কফি বারে গিয়ে কথা বলা মানুষদের সাথে এটা সময় নষ্ট করা ছাড়া কিছু না, কিন্তু তুমি যখন এটা বিদেশে গিয়ে যখন কোথাও করবা, তুমি তোমার দেশে যখন করবা তখন সময় নষ্ট, বা যখন বিদেশে যখন তুমি হয়তো পড়তে গেছো, সেখানে গিয়ে তোমার নতুন ভাষাটা শেখা দরকার, অথবা তুমি কিছুই শিখোনি বা পারো না অতটা ভাষাটা, তখন তোমাকে এই উপদেশটা দেওয়া হচ্ছে তুমি একটা কফি বারে যাও। কফি বার বলতে এখানে একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে, এখানে যে কোনো জায়গায় গিয়ে তুমি মানুষের সাথে কথা স্টার্ট করতে পারো, টিকিট কিনতে যেতে পারো, তুমি হোটেল বুকিংয়ে যেতে পারো, তুমি রেলওয়ে স্টেশনে যেতে পারো, তুমি আরও যে জায়গাগুলো আছে। সো এই কথা বলছে যে তুমি তোমার কাছেও এটা যদি মনে হয়, দেশে থাকতে যদি তোমার কাছে এটা ওয়েস্টিং অফ টাইম মনে হয়, কিন্তু বিদেশে গেলে তোমাকে এটাই করতে হবে, এবং এটার মাধ্যমে তোমাকে নতুন একটা ভাষা শেখার চেষ্টা করতে হবে। যে ইউ আর প্রবাবলি, এইভাবে তুমি মূলত নতুন একটা ভাষা শিখছো, এবং যে ভাষাটা যেভাবে শিখছো এটা হচ্ছে বেটার একটা ওয়ে। এমনকি টেক্সট বুক পড়া এবং কোনো একটা টিচারের কাছ থেকে মানে কাছ থেকে শিখে নেওয়া ভাষাটা,
তার চাইতেও বেটার এইটা। মানে একটা কথায় যে এখানে তোমাকে একটা পরিবেশ ক্রিয়েট করতে হচ্ছে। পরিবেশটা এরকম, ধরো তুমি একটা স্টুডেন্ট, তুমি বিদেশে গেছো, তুমি বিদেশে গিয়ে তুমি ইংরেজি ভালো করে বলতে পারছো না। আর ইংরেজি ভালো করে বলতে না পারার কারণে তোমার সমস্যা হচ্ছে, তোমার ক্লাসরুমে তোমার স্কুল মেটদের সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে। তো তখন তোমাকে কি কি করতে হবে সেই বিষয়ে এখানে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। তো শুরুতেই বলছে যে তুমি প্রচন্ড আম, খুব বেশি বেশি সিচুয়েশন ফেস করো। কফি বারে যাও, কফি বারে মানুষ কিভাবে কফি অর্ডার করে, কিভাবে খায়, কিভাবে থ্যাঙ্কস দেয়, কিভাবে টিপস দেয়, এগুলো সবই আয়ত্ত করো বা সেভাবে কথাগুলো শোনো এবং সেভাবে বিহেভ করো। এবং এটা যদি বিদেশে হয় এটা বেশি ভালো। এবং বলছে যে এটা অন্যদের কাছে ওয়েস্টিং অফ টাইম মনে হবে, তোমার ফ্যামিলি বলবে দেশে থাকলে যে তুই সময় নষ্ট করছিস। বাট এটা যদি বিদেশে যাও তখন তোমার এটাই একমাত্র ওয়ে, একমাত্র না আরো অনেক ওয়ে আছে, বাট এটাই বেস্ট ওয়ে। এই ইভেন কোনো টিচারের কাছে গিয়ে ভাষা শেখা বা টেক্সট বুক থেকে ভাষা শেখার চেয়ে। এবারে বলছে দেখো, দ্য সোশ্যাল সিচুয়েশন প্রপারলি ইউজড বিটস দ্য ক্লাসরুম হলো। বলছে যে ক্লাসরুমের যে শূন্যতা, সেই শূন্যতাটাকে পূরণ করে দিতে পারে, হারিয়ে দিতে পারে সোশ্যাল সিচুয়েশনগুলো। অর্থাৎ আমরা ক্লাসরুমে অনেক সময়, যেমন দেখো আমরাই আজ প্রায় 10-12 বছর ধরে, 15 বছর ধরে ইংরেজি পড়ে এসেও ইংলিশে কথা বলতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ক্লাসরুমের একটা শূন্যতা আছে, মানে ক্লাসরুমে এই জাতীয় প্র্যাকটিসগুলো করায়নি, কখনো কখনো করায় না। এবং মানে সেটাকেই বলা হচ্ছে ক্লাসরুম হলো। এবং এই হলোনেসটাকে কাটিয়ে ওঠা যেতে পারে এই সোশ্যাল বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে। মানে ওই যে বিদেশে গিয়ে সোশ্যাল যে সিচুয়েশনগুলো, এগুলোকে ফেস করে করে। ইট ইজ ফুল অফ নেটিভ স্পিকার আস্কিং ইউ কোশ্চেন্স। সাপোজ এখানে আরেকটা জিনিস তোমাকে এটা ধরে নিতে হবে যে ধরো তুমি তোমার ফার্স্ট ডেতে তুমি স্কুলে গেছো। তো ফার্স্ট ডেতে তুমি স্কুলে গেছো এবং স্কুলে যাওয়ার পরে তুমি দেখছো যে ক্লাসরুমটা অনেক নেটিভ স্পিকার দ্বারা ভর্তি এবং তারা তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে যে কোথা থেকে আসছো, তোমার নাম কি, কোন দেশের, এখানে কোথায় থাকছো, এই জাতীয় কোশ্চেনগুলো। টেলিং ইউ টু ডু থিং, তারা তোমাকে কিছু করতে দিবে, হয়তো তাদের সাথে তোমাকে বলবে যে আসে খেলি, এটা করি, এটা করি, সেটা করি। তো এটাও তো তুমি যদি ভাষা না জানো তো বুঝতে পারবে না। আর্জিং ইউ টু টেক অ্যান অ্যাক্টিভ পার্ট ইন কনভারসেশন, এবং তারা চাইবে যে যাতে করে তুমিও তাদের সাথে গল্প করো, কনভারসেশনে অংশগ্রহণ করো। And using gesture freely to make their intentions clear, just like your parents did when you were an infant. মানে ঠিক এই মুহূর্তটা যখন তুমি কারো ভাষা বুঝতেছো না, তুমি হচ্ছে একা, তখন ছোটবেলার মতো, ছোটবেলায় আমাদের বাবা মা যেরকম ভাবে আমাদেরকে কথা বলতো, আমরা বুঝতাম না, তখন আমাদেরকে হাত দিয়ে বুঝিয়ে দিত যে চলো চুল কেটে আসি, মানে কেচি দিয়ে চুল দেখিয়ে দিত। তারপরে বলতো চলো এখন মানে খেতে হবে, তখন একটু মুখে হয়তো হাত দিয়ে দেখিয়ে দিত যে খেতে হবে। ঠিক এইরকম করেই তখন যখন তুমি কিছুই বুঝছো না, তখন তোমার ওই সহপাঠীরা তোমাকে বোঝাবে এইভাবে যে হচ্ছে তারা তখন জেস্টার ইউজ করবে। শুরুর দিকে এগুলো ইউজ করলেও তারা তাদের জেস্টার ইউজ করবে। জেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি। মানে বোবা কালাদেরকে আমরা যেভাবে হচ্ছে বুঝিয়ে থাকি সেরকম ভাবে আর কি বোঝাবে তখন। মানে তুমি এখন এখানে কথা বলতে পারো না, মানে তুমি তখন তুমি বোবা। তো বোবা তুমি এখন কিভাবে বুঝাবা তাদের কথা, তাদেরকে কিভাবে বলবা বা তারাই কিভাবে বলবে। সো প্ল্যানস ইট, আমরা এই জায়গাটাতেই ভুল করি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আম, এই যেরকম সিচুয়েশনে পড়লে আমরা সেটাতে প্ল্যানস না হই না, আমরা সেটা নিমজ্জিত হই না বা সেটাতে লেগে থাকি না। আমরা কি করি, ওখান থেকে পালিয়ে যাই বা আর কখনোই ওখানে যাই না। তোমরা অনেকেই আছো যে ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশে আর কি তোমরা ভর্তি হয়েছো, অনেকেই আছো। কিন্তু যখনই বলা হয় যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অংশগ্রহণ করো, একদিন দুদিন গিয়ে আর তারপর থেকে কোর্সে যাওয়াই বাদ হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট করা হয় ওখানে। তো ওইখানে প্লান্স হতে হবে, নিজেকে প্লান্স করতে হবে, নিজেকে নিমজ্জিত করতে হবে। যদি না করো তাহলেই আর শেখা হবে না। আচ্ছা, সো এই অবস্থায় তোমাকে কি করতে হবে? যখন তুমি কিছু বুঝতেছো না তখন তোমাকে কি করতে হবে? অল ইউ হ্যাভ টু ডু টু ইজ, একেই অংশগ্রহণ করেছো, সো আমরা শুরু করে দেই। দেখো এখানে যেটা বলছে যে অল ইউ হ্যাভ টু ডু ইজ টক ব্যাক। সবাই মানে আমাদের সবাইকে বলছে যে এই সময়টাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকেও কথা বলতে হবে। কেউ আমাদেরকে জিজ্ঞাসা করছে আমি বলতে পারছি না, কিন্তু তাই বলে থেমে থাকবো না, সেখানে কথা বলতে হবে।
There may be biological reasons why the capacity to learn language fails away with age, even more than the capacity to learn other things. বলছে আমাদের যখন একটা বয়স হয়ে যায় সেই বয়সে গিয়ে হয়তোবা আমরা আমাদের ওই বায়োলজিক্যাল বিভিন্ন কারণে নতুন ভাষা শেখার ক্ষেত্রে আমরা ওইভাবে মানে পাস করতে পারি না, মানে ভাষা শিখতে পারি না, কিন্তু অন্যান্য কাজ কিন্তু আবার ভালো করতে পারি। যেমন এখন আমাকে যদি বলা হয় যে অ্যারাবিক শিখো, আমি পারবো না ভাষাটা, কিন্তু আমাকে যদি বলা হয় অন্য একটা কাজ শিখো, অন্য একটা কোর্স করো, অন্য একটা ইয়ে করো, তাহলে আমি ওইটা আবার পারবো। তো এটাই বলছে যে বায়োলজিক্যাল কারণে আমাদের এই ল্যাঙ্গুয়েজ শেখার যে ক্যাপাসিটি সেটা কমতে থাকে এই বয়সের সাথে সাথে। ইভেন মোর, এমনকি অন্য কাজ শেখার ক্ষেত্রে চেয়েও এটা বেশি মাত্রায় আর কি কমে। The brain must be designed to do its best language learning in infancy. বলা হচ্ছে ব্রেইনকে এমনভাবে ডিজাইন করা আছে যাতে করে সে তার বেস্ট ল্যাঙ্গুয়েজগুলো শিখে ফেলতে পারে ছোটবেলাতেই, শৈশবকালে। বেস্ট ল্যাঙ্গুয়েজ এখানে বেস্ট ল্যাঙ্গুয়েজটা একটা, এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ এরকম। যেমন আমরা বাংলাদেশি, তাই বাংলা আমাদের বেস্ট ল্যাঙ্গুয়েজ বা একটাই ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছি, আর ইংলিশটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। ইংল্যান্ডের লোকেরা এরা কি করেছে, হচ্ছে ইংলিশটা তাদের ইয়ে, কিন্তু তারা বাংলা পারবে না বা পারে না, বা অন্য কোনো একটা ভাষা হয়তো পারে। কিন্তু যদি এরকমটা হয়, বাবা ইংলিশ মা বাঙালি, বা মা হচ্ছে ইংলিশ বাবা বাঙালি, এরকম যদি হয়, তখন দেখবা ওই ফ্যামিলিতে আবার ওই বাচ্চা কাচ্চারা কিন্তু দুইটাই শিখে ফেলে, এবং দুইটাই তখন তাদের বেশ ভালোভাবেই দখল থাকে তাদের, কারণ ওই যে সিচুয়েশন ফেস করে, তারা শুনে বা দেখে, কপি করতে পারে। সো এখানে বলছে যে ছোটবেলায় আমাদের যেভাবে ভাষা শিখতে পারি যত তাড়াতাড়ি, যত দ্রুত, এটা ওইভাবেই আমাদের ব্রেনে ডিজাইন করা, ছোটবেলাতে আমরা শিখে নেব। অ্যান্ড দেন টু রিডিপ্লয় ইটস রিসোর্সেস অ্যাট পিউবার্টি, এবং পরবর্তীতে এই যে এই রিসোর্সগুলো, এই যে ভাষা যেগুলো আমরা হচ্ছে শিখলাম, সেগুলোকে আমাদের পিউবার্টিতে, অর্থাৎ আমাদের যে বয়ঃসন্ধিকাল, সেই বয়ঃসন্ধিকালে আমরা এগুলোকে রিডিপ্লয় করব, বা পুনরায় এগুলোকে নার্সিং করব, বা পুনরায় বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব, এইগুলো মানে পড়াশোনার মাধ্যমে আর কি। বাট সাইকোলজিক্যাল ফ্যাক্টরস প্লে বিগ রোল টু, কিন্তু এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর অনেক বড় একটা ভূমিকা পালন করে। অ্যাজ উই গেট ওল্ডার, আমরা যত বড় হই, উই গেট মোর সেলফ কনসিয়াস, আমরা আরও বেশি সেলফ কনসিয়াস, আত্মসচেতন হই, আমরা আরও বেশি অনেক কিছুতে অভ্যস্ত হয়ে যাই। ইনহিবিটেড, এখানে ভুল আছে আর কি, ইনহ্যাবিচুয়েটেড হবে। মোর ক্যাপাসিটি টু অ্যাকোয়ার এ নিউ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এবং আরও ক্যাপাসিটি আমাদের বেড়ে যায় নতুন ভাষা শেখার ক্ষেত্রে, বিকজ ল্যাঙ্গুয়েজ আন্ডারপায়াস এ সেন্স অফ পার্সোনালিটি অ্যান্ড আইডেন্টিটি। কারণ ল্যাঙ্গুয়েজ এক মানুষের, এই যে আন্ডারপায়াস এই শব্দটা নেই, আমি কোথাও অর্থ পাইনি খুঁজে, তো আমি আন্ডারপায়াসই রাখছি, হয়তো ইনক্রিজ বা ইনক্রিজই হবে হয়তো। তো এখানে বলা হচ্ছে যে যত বড় হই আমরা, যত আমরা আত্মসচেতন হই, তত আমাদের নতুন ভাষা শেখার ক্ষেত্রে সেন্স অফ আন্ডারপ্রাইজ এটা গঠিত হতে থাকে আর কি, বিকজ ল্যাঙ্গুয়েজ আন্ডারপ্রাইজ এ সেন্স অফ পার্সোনালিটি অ্যান্ড আইডেন্টিটি। এখানে আমরা ল্যাঙ্গুয়েজকে বলতে পারি, আন্ডারপ্রাইজ বলতে ফর্ম বলতে পারি। ভাষা আমাদের পার্সোনালিটি এবং আইডেন্টিটি গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে, বা একটা রোল প্লে করে। উই ফিয়ার টু মেক মিস্টেকস ইন ইট, মানে এখানে আমাদেরকে কি বলে, আমাদেরকে আত্মসচেতন বা আত্মসম্মান বোধ আমাদের বাড়িয়ে দেয়, পার্সোনালিটির বোধটাকে বাড়িয়ে দেয়, আইডেন্টিটির বোধটাকে বাড়িয়ে দেয়। এবং এর ফলে কি হয়, আমরা মিস্টেক করতে ভয় করি। আচ্ছা, আমি অমুক একজন ইংলিশ লোক আসছে, সে আমাকে বলল যে হোয়ার ইজ দ্য মিউজিয়াম, এবার আমি আর বলতে পারছি না, বা বলতে গিয়ে যদি ভুল হয়, তখন আমি কি বলবো? হ্যাঁ, তো এই যে ভুলটা করি, কারণ ওই যে আমাদের বয়স বেড়ে গেছে, যার জন্য আমরা হচ্ছে সচেতন হয়ে গেছি, সেজন্য। ছোটবেলায় তার এটা থাকে না। এরপরে দেখো, when we want to learn a new language in midlife for reasons of career or curiosity, বলছে কিউরিওসিটি অথবা অন্য মানে ক্যারিয়ারের কারণে, যে কারণেই হোক না কেন, আমরা যখন মিড লাইফে ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, নতুন ল্যাঙ্গুয়েজ, উই কমনলি বাট রংলি ট্যাকেল ইট উইথ দ্য সেন্স অফ ডুইং সামথিং ডিফিকাল্ট অ্যান্ড আনন্যাচারাল। এবং এটা তখন আমরা হ্যান্ডেল করতে যাই ভুল করে,
আমরা আমাদের ভুল ট্যাকেল করার বা হ্যান্ডেল করার যে ওয়েটা সেটা ভুল হয়, আমরা এটাকে ডিফিকাল্ট এবং আনন্যাচারাল ভাবে ধরে নিই, মানে খুব কঠিন, ভাষা শেখাটা খুব কঠিন, এটা ভাবে ধরে নিই। আমরা তখন কি করি, উই টার্ন টু গ্রামার বুকস অ্যান্ড কম্প্যাক্ট ডিক্সেস এক্সপেক্টিং এ ফাইট, এবং আমরা এই ভাষা শেখাটাকে একটা যুদ্ধের সাথে মানে মনে করো যুদ্ধের মতো করে মনে করি, এবং আমরা তখন কি করি, যুদ্ধের ঢাল তলোয়ারের মতো আমরা করে চলে যাই হচ্ছে গ্রামার বুক এবং কম্প্যাক্ট ডিস্ক বা সিডি বা ভিডিও দেখা এগুলোর দিকে চলে যাই। উই আর গোয়িং টু স্ট্রাগল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা মূলত এই স্ট্রাগল ল্যাঙ্গুয়েজটার সাথে একবার যুদ্ধ করতে নেমে যাই। উই উইল মাস্টার ইট আনলেস ইট ডিফিটস আস, আমরা ততদিন পর্যন্ত এটার উপর মাস্টারি চালাই যতদিন না এটা আমাদেরকে হারিয়ে দেয়, মানে এটা হারিয়ে দেওয়ার আগ পর্যন্ত, আমরা ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত আমরা মাস্টারি দেখাই ভাষাটার উপরে, একেবারে চুলচেরা বিশ্লেষণ, যে এটার সঙ্গে এটা হলো না কেন, এটার সঙ্গে এটার এই উচ্চারণ কেন হলো, এগুলো নিয়ে, অথচ ভাষা বলার বেলায় নাই আমরা। and with that sort of attitude will it probably will, এখানে এই সেন্টেন্সে ভুল আছে, probably will মানে এটা সম্ভবত কখনো হয় কখনো হয় না, এই অ্যাটিটিউড থাকার কারণে কেউ কেউ কথা বলতে পারে কেউ কেউ পারে না। সো এখানে যেটা বলছে যে all other things being equal, the best learner will be the person who is the most relaxed in conversation and the most self confident, বলছে এই সব কিছুর ভেতর থেকে যদি আলোচনা করা যায় তাহলে বেস্ট লার্নার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কথা বলার সময় অনেক রিল্যাক্স থাকে এবং সেলফ কনফিডেন্ট থাকে। আচ্ছা, এটুকু হয়তো বুঝেছো। আমি এবার পরের কোশ্চেনটাতে না গিয়ে আমি এইটার উপরে আরেকটা আলোচনা করি, আর হয়তো 5 মিনিট আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা ভাষা, এই প্যাসেজটা মূলত পুরোটাই ভাষা শেখার ব্যাপারে একটা কিভাবে মানে শেখা যায় ভালোভাবে সেটার ব্যাপারে এখানে বলেছে। ব্যাপারটা এরকম যে তুমি ভাষা শিখবে কিভাবে, তুমি নদীতে যেমন সাঁতার শিখতে গেলে কিভাবে শিখবে, তুমি তো নদীতে বা পুকুরে ঝাঁপ দিতে হবে আগে, সাঁতার না শেখা অবস্থায় ঝাঁপ দিতে হবে, তারপরেই তো তুমি মানে শিখবে। ঠিক ব্যাপারটা এরকম যে আমাদেরকে বলছে যে সিচুয়েশন ফেস করো, হতে পারে তোমরা ফ্রেন্ডরা মিলেই সিচুয়েশন তৈরি করলা, হতে পারে কোনো ফরেন যদি পাও তাদের সাথে হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট করলা, অথবা তুমি যদি বিদেশে যাও কখনো সেখানে সিচুয়েশন ক্রিয়েট হলো। সো এগুলোকে ভয় না করে কি করতে হবে, এখানে কনভারসেশন চালিয়ে যেতে হবে রিল্যাক্স থেকে এবং কনফিডেন্টলি। আমরা যেটা করি এখানে দেখো একটা কথা বলেছে যে আমরা এটাকে একটা ফাইট হিসেবে ধরে নিই, উই আর গোয়িং টু স্ট্রাগল উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা যেন এই হচ্ছে ভাষাটার সাথে, যে ভাষাটা শিখতে যাচ্ছি, যেমন আমরা ইংলিশটাকে শিখতে চাই, আমরা ইংলিশটাকে শিখে তোমাদের মধ্যে অনেকেই হবে দেখবা যে 4 বছর শেষ হয়ে গেছে কিন্তু ইংরেজি বলতে পারছো না, বলতে পারো বাট শুনে বুঝতে পারো না। হ্যাঁ, বিদেশি একজন ইংরেজি বলছে তুমি আর বুঝতে পারছো না। তো এই সবগুলোর কারণই হচ্ছে যে এটার সাথে আমরা স্ট্রাগল করছি, যে এখন যুদ্ধ করছি। সেই যুদ্ধ না করে যদি আমরা এটাকে সাবলীলভাবে ইউজ করতে থাকি তখন কিন্তু এটা বেশি ভালো। এটা আমাদের দেশের সিস্টেমেরও অভাব, আমাদের দেশের সিস্টেমে ছোটবেলা থেকে গ্রামার পড়ানো শেখায়, গ্রামার না শিখে যদি শোনার ব্যবস্থা করে, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এরকম থাকতো যে 100 মার্ক শোনার ওপরে, ইংরেজি শুনবে শুধু এবং শুনে সে কি বুঝলো সে সেটা লিখবে, এটাই যদি হয় তাহলে 2 বছরের মধ্যে সব ছেলেপেলে ইংরেজি শিখে, মানে ইংলিশদের সাথে ভালো ইংলিশ শিখবে। কিন্তু আমাদের ওই ছোটবেলা থেকে যেটা করে যে শুধু গ্রামার শেখায়। সো এটা হচ্ছে সিস্টেমের ভুল। আমাদেরকে কি করে, আমাদেরকে ইংরেজি শেখা একটা স্ট্রাগল, একটা ফাইট, একটা যুদ্ধ, এটার জন্য ঢাল তলোয়ার নিয়ে লেগে যেতে হবে। ঢাল তলোয়ার কি, ঢাল হচ্ছে একটা গ্রামার বুক আর তলোয়ার হচ্ছে কোনো একটা ভিডিও বা কোনো একটা টিচার বা কোনো একটা কিছু। সো এই ঢাল তলোয়ার নিয়ে আমরা যুদ্ধে নেমে যাই এবং আলটিমেটলি কি হয়, আমরা যুদ্ধ করি খুব বাহাদুরের সাথে যুদ্ধ করি। হ্যাঁ, এই যে কি বলে অ্যামিজারের পরে আইএনজি মানে কন্টিনিউয়াস, হ্যাজ থাকলে সেখানে পাস্ট পার্টিসিপল হবে, এরকম খুব আমরা মনে করো যুদ্ধ করছি। লাস্টে গিয়ে আমরা যখন হেরে যাই, মানে যখন ছেড়ে দিচ্ছি আর শিখতে চাচ্ছি না, তখন এটা আমরা হচ্ছে ওই ছেড়ে দেওয়ার মতো, মানে আমরা হেরে যাচ্ছি আর কি, ভাষাটাই আমাদেরকে হারিয়ে দিচ্ছে। ঠিক যেমন এরকম যে আমরা যখন কোনো স্পোকেন ইংলিশে ভর্তি হই, তোমরা অনেকেই যারা ভর্তি হবে বা হও জানো, খুব আগ্রহের সাথে ভর্তি হই, একেবারে সেরকম ভাষা এবার শিখেই ফেলবো। কিন্তু 2-3 দিন 4 দিন ক্লাস করার পরে যখন বলবে টিচাররা যে তোমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসো, ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলেই দেখা যায় যে ওখান থেকে পালিয়ে যায়। এটা খালি শুধু তোমাদের দোষ না, এটা তোমাদের দোষ, আমাদের সময় ছিল, আমরাও এরকম ভাবে পালিয়ে যেতাম। কিন্তু
টিচারদেরই ক্লাসরুমে যদি এটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে এটা না করে এটা করো, তাহলেই কিন্তু এটা হয়। বাট টিচাররা এগুলো করে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা তো আরোই করে না। আচ্ছা যাই হোক, তোমাদের কিছু বলার থাকলে বলো। আমরা আজকে এই প্যাসেজ পড়লাম এবং এই প্রশ্নটা আমরা জানলাম, সামনের দিনে আমরা এখান থেকে এই দুইটা তিনটা জানবো বা কিছু প্র্যাকটিস করবো আমরা এটার উপরেই। কারো কোনো কোশ্চেন আছে? স্যার বাড়ির কাজ কি দিবেন কোনো? স্যার আচ্ছা, বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে তোমাদেরকে আমি দিয়েছিলাম না যে এইগুলো একটু পড়তে দিয়েছিলাম না? আচ্ছা যদি না দিয়ে থাকি তাহলে এইগুলো বাড়ির কাজ, এই কয়েকটা পড়ো, পড়ো এবং লিখে গ্রুপে পোস্ট করো। হোয়াট ইজ কোহিশন, হোয়াট ইজ লিস্টিং প্যারাগ্রাফ, স্যার যাতে এগুলা স্যার এগুলো করছি তো করছো না? ফার্স্ট ক্লাসে। জি স্যার। আচ্ছা আচ্ছা, না তুমি একাই স্যার করছো? আজকে যেটা সবাই করছে কি? হ্যাঁ স্যার বলো। স্যার আজকে যেটা পড়াইছেন সেটা হোমওয়ার্ক দিলে ভালো হয়, যেহেতু বুঝিয়ে দিয়েছেন তো আনসার করতে আই থিঙ্ক সমস্যা হবে না। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে এটার হোমওয়ার্কে তো কোনো প্যাসেজ দেওয়া যাবে না, এগুলো তো, এটা তোমরা ইয়ে করো, তোমরা আমি কয়েকটা টাইটেল দেই, এগুলোর উপরে তোমরা ফর্ম, ভয়েস, স্টাইল, পারপাস, এগুলো এগুলো লিখে দাও। আচ্ছা, এক নাম্বার যেটা সেটা হচ্ছে টেরোরিজম ইন বাংলাদেশ। টেরোরিজম ইন বাংলাদেশ আমি এখানে লিখে দেই, তোমরা এখানে তাহলে দেখতে পাবো ভালোভাবে। টেরোরিজম ইন বাংলাদেশ, তারপরে লেখা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে স্টুডেন্ট পলিটিক্স, লেখা হচ্ছে মাই ভিলেজ, লেখো এ গুড ফ্রেন্ড, তারপরে লেখা হচ্ছে ইয়োর ফিউচার গোল, ইয়োর ফিউচার গোল। তোমরা আরেকটা দেই, ধরো রোমান্টিক পোয়েট্রি, এটাই দিলাম, রোমান্টিক পোয়েট্রি নিয়ে লেখো। তারপরে লেখা হচ্ছে ইয়োর স্কুল ডেজ। বাস এই কয়েকটাই করো, করে লিখে গ্রুপে জমা দাও। আর লেখার স্টাইলটা লিখতে হবে কিভাবে, এটা একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। হ্যাঁ, এটা আমি দেখিয়ে দিতে পারলে ভালো হতো। আমি তবে একটা গ্রুপ, একটা তোমাদেরকে পোস্ট দিচ্ছি, এই পোস্টে দেখবা সবার নিচে, মানে একটা ইমেজ দিচ্ছি, সবার নিচে এটা কিভাবে লিখতে হবে তার একটা ইয়ে আছে। ওকে, দেখো পোস্ট হয়ে গেছে, তোমরা চেক করে ফেলো। এটার নিচের যে দুই তিনটা লাইন আছে, এই দুই তিনটা লাইনের মতো তোমরা আচ্ছা পোস্ট হয়নি এখনো, ইয়ে হচ্ছে লোডিং। হ্যাঁ হয়ে গেছে, দেখো নিচে দেয়া আছে এবং এইভাবেই লিখতে হবে। এখানে দেখো যে প্রশ্নটা দেয়া আছে সেভাবে লিখতে হবে। তোমরা উপরে টুকুও পড়তে পারো, এই যে আমি যে কথাগুলো বললাম এগুলোই হচ্ছে এইখান থেকেই মনে করো আমি হয়তো ডেসক্রাইব করলাম। এটা তোমরা একটু দেখার চেষ্টা করিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যেগুলো দিচ্ছেন ওইগুলোর ক্ষেত্রে কি কি লিখবো? ফর্ম, ভয়েস, হ্যাঁ আমি তারপর আজকে যে ফর্ম পাঁচটা কি পড়ালাম, লিখবো?
ফর্ম, ভয়েস, স্টাইল, অডিয়েন্স, পারপাস, টোন। ওকে স্যার। আচ্ছা, এই যে এখান থেকে এই যে নিচের এই এই যে অ্যান্সার লিখে যেভাবে লেখা আছে এইভাবে লিখতে হবে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস আবার ইনশাল্লাহ রবিবারে করব। সো তোমরা সবাই ভালো থেকো আর নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।